তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 9-এর চ্যাপ্টার 3-এর শ্বসন নিয়ে আলোচনা করব। এই শ্বসন কি, এটাকে যদি সহজ ভাষায় বলি তাহলে এটা হলো আমরা যে খাদ্য খাচ্ছি সেই খাদ্যের সরল অংশ যেটা আমাদের কোষে পৌঁছচ্ছে সেটা কি, সেটা হলো গ্লুকোজ। এই যে গ্লুকোজ আমাদের কোষে পৌঁছচ্ছে, তার সাথে সাথে আমরা অক্সিজেন বাতাস থেকে গ্রহণ করছি, ঠিক আছে। এই যে অক্সিজেন, এটা ফুসফুসের মাধ্যমে রক্তের সাহায্যে প্রত্যেকটা কোষে গিয়ে পৌঁছচ্ছে। সেই কোষে পৌঁছে এই অক্সিজেনের সাহায্যে ওই যে খাদ্য, যে গ্লুকোজ, সেইটা ভেঙে যাচ্ছে এবং সেখান থেকে শক্তি তৈরি করছে এবং সেই শক্তি দিয়ে আমাদের প্রত্যেকটা কোষ কাজ করছে, তার ফলে আমরা কাজ করছি। এই জিনিসটাই হলো শ্বসন। তার মানে শ্বসনের ক্ষেত্রে যেটা শ্বসনের জন্য যে প্রয়োজনীয় উপাদান সেটা কি, যে বাতাস থেকে যে অক্সিজেন নিচ্ছি সেইটা নিচ্ছি আমরা ফুসফুসের মাধ্যমে, ঠিক আছে। আর সেটা রক্তের মাধ্যমে পরিবাহিত হচ্ছে, নিয়ে কোষে গিয়ে পৌঁছচ্ছে। এবার খাদ্য থেকে যেটা পাচ্ছি সেটা হলো গ্লুকোজ। সেই গ্লুকোজটা ভেঙে যাচ্ছে, অক্সিজেন এই গ্লুকোজটাকে ভেঙে সেখান থেকে শক্তি তৈরি করছে। ক্লিয়ার? এবার এক্ষেত্রে যদি আমরা বলি যে সংজ্ঞা কী হবে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য, মানে যে খাদ্যটা মানে কোষে রয়েছে, মানে গ্লুকোজ, সেইটা জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তির মুক্তি ঘটছে, তাকে শ্বসন বলছে। খাদ্যস্থ স্থৈতিক শক্তি মানে খাদ্যের ভিতরে যে স্থৈতিক শক্তি, যে স্থিতিশীল যে শক্তি, সেটা বেরিয়ে আসছে, সেই জিনিসটাকে বলছে হলো শ্বসন। এক্ষেত্রে শ্বসন মাধ্যম হিসাবে কোনটা কাজ করছে, সেটা হলো রক্ত। তার কারণ কি, আমরা যে ফুসফুসের মাধ্যমে যে অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেনটা রক্ত মাধ্যম হিসাবে কোষ অবধি পৌঁছে দিচ্ছে। তারপর কোষে গিয়ে এই কাজগুলো হচ্ছে। আচ্ছা, এই জায়গায় বলে দিই, কোষে গিয়ে এই যে মানে শ্বসন, এই প্রক্রিয়াটা দুটো ভাগে মানে ভেঙে যায়। একটা হলো গ্লাইকোলাইসিস, যেটা কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। দ্বিতীয় অংশ হলো ক্রেবস চক্র, যেটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে সংঘটিত হচ্ছে, ঠিক আছে। তাহলে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া এই দুটোর ভিতরেই সংঘটিত হচ্ছে, দুটো আলাদা আলাদা পার্টে, ঠিক আছে। এবার বলবো যে আমাদের ক্ষেত্রে শ্বাস অঙ্গ আর শ্বসনের একটা রিলেশন আছে। প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই শ্বাস অঙ্গ এবং শ্বসনের একটা রিলেশন আছে। যদিও শ্বসন একটা কোষের ভিতরের একটা ঘটনা, প্রত্যেকটা কোষের ভিতরে ঘটছে, আর এই শ্বাস অঙ্গ হলো একটা কোষের বাইরে, মানে বহিঃকোষীয় একটা ঘটনা। এই যে শ্বাস অঙ্গ, এটা বাতাস থেকে আমাদেরকে অক্সিজেনটা নিতে সাহায্য করে, যেটা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে কোষে পৌঁছচ্ছে। যদি এই শ্বাস অঙ্গ যথাযথভাবে কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু আমরা অক্সিজেন পাবো না বা কম পাবো, যেটা গিয়ে আমাদের কোষে কম পৌঁছবে, তার ফলে সেখান থেকে কম মানে খাদ্যের সম্পূর্ণ যে শক্তি সেইটা বার হবে না, ঠিক আছে। এবার এই যে শ্বাস অঙ্গই, শ্বাস অঙ্গের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। যে কোনো শ্বাস অঙ্গই, শুধুমাত্র আমাদের ক্ষেত্রে ফুসফুস না, যে কোনো শ্বাস অঙ্গেরই নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমটা হলো এই যে শ্বাস অঙ্গ, সেটা অনেক বেশি রক্তজালক দ্বারা ঘেরা থাকে। যেহেতু শ্বাস অঙ্গের আশেপাশে অনেক বেশি রক্তজালক থাকে, সেই জন্য এটা আর্দ্র এবং ভেজা ভেজা হয়ে থাকে। তার মানে আমরা এটা বলতে পারি যে শ্বাস অঙ্গগুলি যে শ্বসন মাধ্যম, সেটা দ্বারা পরিবেষ্টিত থাকে বা সেটার কাছাকাছি থাকছে। এটা শুধুমাত্র আমাদের ফুসফুসের কথাই নয়, যদি মাছের ফুলকাও দেখো সেটাও দেখবে যে সেটা অনেক বেশি মানে রক্তজালক থাকে। রক্তজালক যেহেতু থাকে, সেই জায়গাটা আর্দ্র এবং ভেজা ভেজা হয়। তার মানে যে কোনো শ্বাস অঙ্গ নিয়ে আমরা কথা বলবো না কেন, সেক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো। এবার যখন শ্বাস অঙ্গের কথায় আসছি, এই শ্বাস অঙ্গ দুই প্রকার। উদ্ভিদের ক্ষেত্রে শ্বাস অঙ্গ, প্রাণীদের শ্বাস অঙ্গ। উদ্ভিদের যে শ্বাস অঙ্গ, সেগুলোর মধ্যে পত্ররন্ধ্র, লেন্টিসেল এবং শ্বাসমূল এগুলো পড়ছে। পত্ররন্ধ্রটাই হলো উদ্ভিদের প্রধান শ্বাস অঙ্গ, যেটার মাধ্যমে ওরা সালোক সংশ্লেষের সময় যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ত্যাগ করছে, আর রাত্রিবেলা যখন সালোক সংশ্লেষ হয় না, তখন ওরা নর্মাল অক্সিজেন নিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে। এই সম্পূর্ণটাই ঘটছে পত্ররন্ধ্র দ্বারা। বিষমপৃষ্ঠ পাতার ক্ষেত্রে কিন্তু এই পত্ররন্ধ্র পাতার উল্টো দিকে অবস্থান করে, সমাঙ্কপৃষ্ঠ পাতার দুপাশেই অবস্থান করছে। এই যে পত্ররন্ধ্র, ওটা দুটো অর্ধচন্দ্রাকার কোষ দ্বারা আবৃত থাকছে। তারপরে হলো লেন্টিসেল। বড় বড় গাছের ক্ষেত্রে অনেক সময় দেখবে গাছের যে কোষ প্রাচীর, সেটা বিদীর্ণ করে আর কি ভেদ করে উঁচু উঁচু লেন্সের মতো অংশ থাকে, সেগুলো হলো লেন্টিসেল। এই লেন্টিসেলগুলো শ্বাস অঙ্গ হিসাবে কাজ করে। আর লাস্ট হলো শ্বাসমূল, যেগুলো সাধারণত গড়ান, হেতাল, গেওয়া এই সমস্ত
ও উদ্ভিদে দেখা যায়, সাধারণত লবণাম্ব উদ্ভিদে দেখা যায়। মানে যে সমস্ত মাটি হলো শারীরবৃত্তীয়ভাবে শুষ্ক, মানে সমুদ্র তীরবর্তী এলাকার যে গাছগুলোর ক্ষেত্রে কি হয় যে এদের যে মূল সেটা মাটিতে প্রবেশ করে, তারপর আবার সেই মূলটা উপরে উঠে আসে শ্বাস অঙ্গ হিসাবে কাজ করার জন্য। ফলে উদ্ভিদের ক্ষেত্রে এই সমস্ত গাছের ক্ষেত্রে শ্বাসমূল দেখা যাচ্ছে। এই শ্বাস ছিদ্রের মাধ্যমে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তারপর আসবো হলো প্রাণীদের যে শ্বাসঅঙ্গ। এই প্রাণীদের যে শ্বাসঅঙ্গগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো বিভিন্ন প্রকার হয়ে থাকে। কিছু কিছু প্রাণী দেহ তলের মাধ্যমে শ্বাস গ্রহণ করে, যেমন ধরো অ্যামিবা, প্যারামেশিয়াম, স্পঞ্জ, হাইড্রা এরা। তারপর হলো শ্বাসনালী, যেটাকে আমরা ট্রাকিয়া বলি। সাধারণত পতঙ্গ শ্রেণীর যে সমস্ত প্রাণী তারা এটার মাধ্যমে শ্বাস গ্রহণ করে। এই যে শ্বাসনালী, এই শ্বাসনালীগুলোর যে শাখা সেগুলো কলা এবং কোষে গিয়ে মুক্ত হচ্ছে। মানে এই শ্বাসনালীগুলো গিয়ে এন্ড হচ্ছে, আশেপাশে কলা এবং কোষ রয়েছে, সেইখানে গিয়ে সরাসরি অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে। সেই অক্সিজেন কোষে ব্যবহৃত হচ্ছে। আরশোলা, তারপর প্রজাপতি, ফড়িং এরাও কিন্তু এই শ্বাসনালী দিয়েই করে। যেহেতু পতঙ্গ শ্রেণীর মধ্যে যারা পড়বে তারা এই শ্বাসনালীর মাধ্যমেই শ্বাস গ্রহণ করে। তারপর হলো ফুলকা, এটা সমস্ত প্রকার মাছের ক্ষেত্রে হবে। মাছ ছাড়াও সেগুলো হলো কাঁকড়া, চিংড়ি এদের ক্ষেত্রে। আচ্ছা, কাঁকড়া এবং চিংড়ির যে শ্বাসঅঙ্গ সেটার নাম হলো বুকগিল। যদিও নামটা বুকগিল, কিন্তু যেহেতু এদের যে গিল সেগুলো দেখতে অনেকটা বইয়ের পৃষ্ঠার মতো, সেই জন্য এটার নাম হলো বুকগিল। কিন্তু এটার মানে যে গঠন সেটা অনেকটাই ফুলকার মতো, সেই জন্য এটাকে এর আন্ডারে ফেলা হয়েছে। তার মানে ফুলকা দিয়ে যারা শ্বাস নিচ্ছে তারা সমস্ত প্রকার মাছ হয়ে যাচ্ছে, তার সাথে চিংড়ি, কাঁকড়া এরা। তারপর আসবো হলো অতিরিক্ত শ্বাসযন্ত্র। যে সমস্ত মাছগুলো জিওল মাছ, সেই সমস্ত মাছগুলোর ক্ষেত্রেই অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যাচ্ছে, যেমন শিঙি, মাগুর, কই এদের ক্ষেত্রে। আরও একটা জাতীয় শ্বাস অঙ্গ হয়, সেটা হলো তোমার বুক লাং। সেটা অনেকটা তাদের দেখতে লাংয়ের মতো, ফুসফুসের মতো, কিন্তু সেটাও বইয়ের পৃষ্ঠার মতো, সেই জন্য এটার নাম হলো বুক লাং। এই বুক লাংয়ের মাধ্যমে যারা শ্বাস গ্রহণ করে মাকড়সা ও কাঁকড়া বিছে। এই যে বুক লাং এবং বুক গিল, এই দুটো দিয়ে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে, খুব ভালো করে পড়ে রাখবে। তাহলে বুক গিল, যেটা বুক গিলের মাধ্যমে যে শ্বাস গ্রহণ করছে সেটা হলো কাঁকড়া ও চিংড়ি, ঠিক আছে। আর বুক লাংয়ের মাধ্যমে যারা শ্বাস নিচ্ছে তারা হলো তোমার মাকড়সা আর কাঁকড়া বিছে। এটা কিন্তু মনে রাখতে হবে। এদের বুক লাং যেহেতু, নামটা বুঝতেই পারছো, অনেকটাই ফুসফুসের মতো গঠন, কিন্তু বইয়ের পৃষ্ঠার মতো। তারপর আসবো হলো ফুসফুসে। ফুসফুসের মাধ্যমে উভচর, সরীসৃপ, তারপর পক্ষী শ্রেণী, ম্যামেলস এরা সমস্ত ফুসফুসের মাধ্যমে শ্বাস গ্রহণ করছে। তাহলে এই শ্বাসযন্ত্রগুলো প্রত্যেকটা প্রাণী অনুযায়ী আলাদা আলাদা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা শ্বাসযন্ত্রের যদি গঠনটা আমরা ভালোভাবে দেখি, পুরো এই যার যেটাই হোক না কেন সেই জায়গাগুলো সমস্ত এই যে তোমাদের শ্বসন মাধ্যম সেটা দ্বারা মানে সেটার সংলগ্ন থাকে, সেটার আশেপাশে থাকে, রক্ত জালক দ্বারা পরিপূর্ণ হয় এবং সেই জায়গাটা আর্দ্র এবং ভেজা ভেজা হয়ে থাকে। এখন ফুসফুসের গঠন দেখে নেব। দেখো, আমাদের যে ফুসফুস রয়েছে সেই ফুসফুস অনেকটা এই ধরনের দেখতে। এই অংশটা হলো ল্যারিংস, ল্যারিংসের পরে এই অংশটা হলো ট্র্যাকিয়া। ট্র্যাকিয়াটা এরকম দুটো ভাগে ভাগ হয়ে দুপাশে ঢুকে গেছে। এই ট্র্যাকিয়া দুটোর ওপরে অবস্থান করছে ডান ফুসফুস এবং বাম ফুসফুস, ঠিক আছে। আচ্ছা, যখন ছবিটা আঁকবে অনেক সময় ডান আর বাম লোকে গুলিয়ে ফেলে, ঠিক আছে। দেখো, এইখানে ছবি, সামনে আমি দাঁড়িয়ে আছি, এটা আমার ডান হাত, এটা আমার বাঁ হাত, ওকে। তার মানে এই দিকটা, এই যে ডান দিকের ফুসফুসটা, এটা ডান ফুসফুস আর এটা বাম ফুসফুস। কিন্তু যখন তোমরা পরীক্ষায় লিখবে এরকমভাবে লিখছো, তোমার ডান হাতের দিকে যেটা আছে সেটা কিন্তু ডান ফুসফুস নয়, এরম উল্টো ভাববে। মানে তোমার এটা যদি ডান হাত হয় তাহলে এইটা হলো ডান ফুসফুস, এটা যদি বাঁ হাত হয় এই দিকে হলো বাম ফুসফুস। তার মানে এরমভাবে হাতটা ক্রস করে নিয়ে মনে করবে। এই জিনিসটা কিন্তু অনেকে স্টুডেন্টরা ভুল করে। তারপর আসবো যে ফুসফুসের ক্ষেত্রে যখন ছবি আঁকবে, ডান ফুসফুসের আকার বড় হবে এবং এটা তিনখানা লতিযুক্ত। দেখো, সুপিরিয়ার লোব, ইনফিরিয়ার লোব, এটা আরও একটা লোব, ঠিক আছে। আর এক্ষেত্রে দুটো লোব আছে। আচ্ছা, এই জায়গায় দেখো একটা হিঞ্জ এঁকেছি, এরকম একটা খাঁজ এঁকেছি। এই জিনিসটা কি? আসলে এই জায়গাটাতেই হৃৎপিণ্ডটা অবস্থান করছে, সেই কারণে এইখানে এই খাঁজটা, ওকে। এরপর আসবো হলো, আর বাম ফুসফুসে কিন্তু দুটো লোব আছে,
আচ্ছা, ফুসফুসের ওপরে যে আবরণ সেটার নাম হলো প্লুরা। ঠিক আছে, আমি ছবিতে আঁকিনি, এখন বলতে বলতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তার মানে যখন ফুসফুস এরকম আঁকলে এর ওপর কিন্তু দ্বিস্তরী একটা আবরণও আঁকতে হবে, যেটার হলো প্লুরা। এরমভাবে পুরোটাতে, এপাশেও তাই এপাশেও তাই। আচ্ছা, এই প্লুরার আবার দুটো স্তর আছে। ঠিক আছে, বাইরের প্লুরাকে বলছে হলো প্যারাইটাল প্লুরা, আর ভিতরেরটাকে বলছে হলো ভিসেরাল প্লুরা। তার মানে ভিতরে যে লেয়ার, ভিতরেরটা সেটা হলো ভিসেরাল, ভিতরেরটা হলো নাম হলো ভিসেরাল। আর এই যে বাইরে যেটা অবস্থান করছে এইটা এইটা বাইরের যে স্তর সেটা হলো প্যারাইটাল প্লুরা। ওকে, তার মানে আমরা এই ফুসফুসের ওপরে যে যে আবরণ সেটার কথাও জানলাম। আচ্ছা, এই যে দুটো প্লুরার যে স্তর, ভিসেরাল প্লুরা আর প্যারাইটাল প্লুরা, এই দুটো প্লুরার মাঝের অংশে থাকে হলো একরকম তরল। প্লুরা দুটোর মাঝে যে ফ্লুইড অবস্থান করে সেটা একরকম হলো সেরাস ফ্লুইড, যেটা সেরাস মেমব্রেন গঠন করছে। ওকে, তার মানে এইখানে এরকম জল থাকে। আচ্ছা, অনেক সময় তোমরা হয়তো শুনে থাকবে যে ফুসফুসের জল জমেছে। আসলে এই যে দুটো প্লুরার মাঝে অনেক বেশি জল হয়। এবার সেক্ষেত্রে কি হয়, যখন এই দুটো প্লুরার মাঝে জল অনেক বেশি, ফুসফুসের ওপর চাপ বেশি পড়ে, সেক্ষেত্রে বাইরে থেকে অক্সিজেন টেনে নিতে অসুবিধা হয়। আমরা যখন শুনি যে ফুসফুসে জল জমেছে মানে ভাবি যে গোটা ফুসফুসটা জলে ভরে গেছে, সেরকম নয়। এই যে প্লুরা দুটোর মাঝের যে স্থান সেই জায়গা অনেক বেশি ফ্লুইড এসে গেছে, তার ফলে বাইরে থেকে ভেতরের চাপ যখন কি হচ্ছে, জিনিসটার চাপটাকে দিয়ে রেখেছে, বাইরে থেকে অক্সিজেন ভিতর দিকে প্রবেশ করতে অসুবিধা হয়, মানে লাংটা এক্সপ্যান্ড করতে অসুবিধা হয়, ফুলতে অসুবিধা হয়। ঠিক আছে, এরপর এখান থেকে ট্রাকিয়া দুটো ভাগে ভাগ হয়ে গেল। এরপর যে ব্রঙ্কাস হলো, সেই ব্রঙ্কাস গিয়ে ভাগ হয়ে যায় ব্রঙ্কিওলে। এই যে এক একটা ব্রঙ্কিওল, মানে এই যে এঁকেছি এখান থেকে এই একটা ভাগ হয়েছে, এইগুলো এক একটা মানে চুলের মতো সরু। ঠিক আছে, তার আশেপাশেই অবস্থান করছে এই যে দেখো বেলুনের মতো, ছোট ছোট বেলুনের মতো গঠন এঁকেছি। এই যে ছোট ছোট বেলুনের মতো গঠন, এইগুলোকে বলছে অ্যালভিওলি। ওকে, এই অ্যালভিওলির ভিতরেই অক্সিজেন প্রবেশ করে। অ্যালভিওলিটা এখানে আমি বড় করে দেখাচ্ছি, যদি এই রকম হয়, এই অ্যালভিওলির গায়ে অনেক বেশি রকম রক্ত জালিকা আছে। ওকে, এবার এটা ধরো একটা বেলুনের মতো, এর ভিতরে কি প্রবেশ করছে, এর ভিতরে প্রবেশ করছে হলো অক্সিজেন, আর এর গায়ে আছে হলো রক্তজালক। এই যে এর ভিতরে যে অক্সিজেনটা প্রবেশ করছে সেইটাই ব্যাপন প্রক্রিয়াতে কি হয়, এই রক্তজালকের ভিতরে প্রবেশ করে যায়। আর এখান থেকে যে রক্তজালকের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা এই বেলুনের মধ্যে চলে যায়, তারপর সেটা আমাদের এই যে পথে এখান দিয়ে ট্রাকিয়া দিয়ে ল্যারিংস দিয়ে বার হয়ে যাচ্ছে। ওকে, তার মানে এইগুলো হলো কি এক একটা অ্যালভিওলি বা বায়ুথলি। এইরকম প্রচুর বায়ুথলি এক একটা ফুসফুসের ভিতরে থাকছে, গঠনটা হলো এইরকম। ঠিক আছে, তার মানে প্লুরার মানে এই যে ফুসফুসের গঠনটা ভালো করে পড়ে রাখবে, এই জায়গা থেকে এই জিনিসটা খুব আসে, এবং এখান থেকে প্রচুর ছোট প্রশ্ন আসে যে কোন কোন প্রাণীদের কী কী শ্বাসযন্ত্র, সেই জিনিসটা। আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও।